উফ, কি করছিস মা? হাওয়াটা কর না ঠিক করে। আঁচটা তাড়াতাড়ি না ধরলে রান্না চাপাতে দেরি হয়ে যাবে সোনা। মেয়ে ঝিলমকে কথা বলে আমি ভিজে চুলটা উঠোনের মাঝে গিয়ে ছাড়তে লাগলাম একটা পাতলা গামছা দিয়ে। সত্যি বলতে আমার চুল অনেক, হাঁটুর নিচে অবধি ঘন ঢেউ খেলানো চুল। এই 40 বছর বয়সেও আমার চুল যে কোনো 20 বছরের মেয়েকে হার মানাবে। আমি দেখতে সুন্দরী, কিন্তু দারিদ্রতা মানুষের সৌন্দর্যকে মনে হয় কিছুটা হলেও ম্লান করে দেয়। আবার উল্টোটাও সত্যি, আমি মনে দরিদ্র নই, সেখানে আমি ঝিলেমের মতোই সুখী। তাই এই 40-এও আমি যথেষ্ট আকর্ষণীয়। আমার 3 সন্তান। বড় ছেলে শিখর, ওর 24 বছর বয়স। বিএসসি পাশ করে পুলিশের পরীক্ষা দিয়ে পুলিশে চাকরি পেয়েছে। ট্রেনিংয়ে গেছে 3 মাসের জন্য। তারপর ছিলাম, এখন উচ্চ মাধ্যমিকে পড়ছে। আর সব থেকে ছোট আরেকটা ছেলে। আমার স্বামীর মৃত্যু হয়েছে বছর 2 আগে একটা অ্যাক্সিডেন্টে। কোনো রকমে একে ওকে ধরে স্বামীর চাকরিটা পেয়েছিলাম আমি। নিজের গ্রাজুয়েশনটা ছিল বলে স্বামীর শিক্ষকতা পেশাটা আমি পেয়েছি। মাইনে বেশি না, কিন্তু তাতে সংসার চালাতে অসুবিধা হয়নি আমার। স্বামীর মৃত্যুর পরে অসুবিধা হলেও ছেলে চাকরি পাবার পরে এখন বেশ গুছিয়ে এনেছি নিজের সংসার। কলকাতা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই আদা শহরে একটা দোতলা বাড়ি করে নিজের সুখের সংসার আমি নিজেই সাজিয়েছি। আর শিখর নিজের পড়াশোনাকে থামতে দেয়নি। নিজেকে ভারতের সব থেকে মূল্যবান পরীক্ষার জন্য প্রস্তুত করেছে ও। তারপরে চান্স পেয়ে আজকেও বেশ বড় পুলিশ অফিসার হয়েই ট্রেনিং শেষ করেছে এই 24-এ। আজকে ফিরছে শিখর। এই গল্প আমার গল্প। গল্প কি? এটা না আমার জীবনের কাহিনী? হয়তো আমি তোমাদের আজ বলছি, কিন্তু এর শুরু অনেক আগে, কিন্তু সেটা আমি বলবো পরে। যাক, উনুনটা ধরে যেতেই কোনো রকমে সাদা কাপড় পরে বিশাল চুলটা খোপা পরে চশমাটা পরে নিলাম। আর মেয়ে ঝিলমকে বললাম, ভাইকে দুয়ারে শুইয়ে রেখেছি, একটু দেখিস। ঝিলম চলে গেল ভাইয়ের সাথে খেলতে। ঝিলমও খুব খুশি আজকে, কারণ ওর দাদা ভাই আসছে প্রায় 1 বছর বাদে। কত কিছু আনবে তার, ঠিক আছে। আমি রান্নায় মন দিলাম। শিকড় হয়তো চলে আসবে কিছু পরেই। আলু ভাজা করে রেখেছি সকালেই, ছেলে আসলেই লুচিটা ভেজে দেব। নই করেই রেখেছি। সেই সময় বাইরের দরজায় করা নাড়বার আওয়াজ পেয়ে আমি মেয়েকে দেখার জন্য বলতেই উঠোনে ঢুকে এলো পাশের বাড়ির সরলা পিসি। পিসি বলি সম্পর্কের খাতিরে, কিন্তু সরলার বয়স আমার মতোই, বন্ধুই বলা চলে। সরলা এসে আমাকে জিজ্ঞেস করলো, কি লো, আজকে তো ছেলে আসছে নাকি? আমি বললাম, হ্যাঁ রে পিসি, এলো বলে। সরলা এবার আমাকে বলল, হ্যাঁ যাই বলিস, তোর কষ্টের দিন শেষ হলো রে, আমারটার কিছু একটা ব্যবস্থা হলে হয়। আমি বললাম, অমনি বলিস না পিসি, রাজাও আমার ছেলে ভালো, ও ঠিক কিছু ভালো পেয়ে যাবে দেখিস। আমার কথা শুনে পিসি আমায় বলল, তোর মুখে ফুল চন্দন পড়ুক, দুইজনেই তো ভালো বন্ধু। আমাদের কথা বলার সময় দুয়ারে শুয়ে থাকা ছোট ছেলে কেঁদে উঠলে সরলা পিসি পিকোকে কোলে নিয়ে দুয়ারে নামিয়ে রাখা একটা ঘটি দেখিয়ে আমাকে বলল, শোন, ছেলের জন্য 1 ঘটি দুধ রেখে গেলাম। আহা, শিখর দুধ খেতে বড্ড ভালোবাসে, আর একে নিয়ে যাচ্ছি আমি। আমি তখন যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এই সময়টা সরল পিকুকে নিয়ে যায়, কারণ আমি স্কুলে যাই বলে। ওই ঘন্টা 5 সরলার কাছেই থাকে। আর আজকে যা কাজের চাপ, একটু সরলার কাছে থাকলে ভালোই হয়। এরপর আমি আমার মেয়েকে বললাম, ঝিলম্মা, আমার দুধের ঘটিটা রেখে দে তো রান্নাঘরে, আমি জাল দিয়ে নেবক্ষণ। বন্ধুরা, এখানে আমি তোমাদের সরলা পিসির ছেলে রাজা সম্বন্ধে একটু বলে নেই। তোমরা তো আগে জেনেছ, ও আমার ছেলে শিখরের বন্ধু। আমার স্বামী মারা যাওয়ার পর রাজা আমারও আপন থেকে বেশি আপন হয়ে উঠেছে। তোমরা হয়তো জানো, শেষের দিকে নারীদের চাহিদা অনেক গুণ বেড়ে যায়। আমারও এর ব্যতিক্রম ছিল না। শিখরের বাবা মারা যাবার পর শোক সামলে আমি অন্ধকার দেখতে লাগলাম। ছেলেমেয়েরা তখন বড় হয়ে গিয়েছিল, তাই ওদের রেখে অন্য কারোর সাথে চলে যাব সেটা চিন্তাও করতে পারতাম না। এই সময় বলা যায় আমাকে অকুল পাথার থেকে উদ্ধার করে এনেছে আমার ছেলের বন্ধু রাজা। ও মাঝে মাঝে আমার খোঁজ খবর নিতে আমাদের বাড়ি আসতো, কারণ তখন পুরুষ মানুষ বলতে কেউ ছিল না। সে সময় শিখর শহর থেকে পড়াশোনা করছিল, তাই আমার যে কোনো কিছু প্রয়োজন হলে রাজাই আমাকে এনে দিত। তখন ছিলাম আজকের মতো এত বড় ছিল না। রাত 9টার আগেই ও ঘুমিয়ে পড়েছিল। রাতের বেলা আমি সাদা থান ছেড়ে হাত কাটা নাইটি পরি। এমন সময় হঠাৎ করে আমাদের বাসায় রাজা চলে এলো। ওকে দেখে আমি ঢাকার বৃথার চেষ্টা করলাম, কিন্তু হাতের কাছে কিছু পেলাম না। এই সাজে রাজাও আমাকে দেখে বিষম খাবার মতো হয়ে গেল। তখনও তোতলাতে তোতলাতে আমাকে বলল, দিদি এখন যাই, কাল আসবো। আমি ওকে বললাম, কেন রে, কাল কেন আবার?
কি বলতে এসেছিলি বলে ফেল। রাজা মাথা নিচু করে আমাকে বলল, না এমনি, ওর অস্বস্তি দেখে আমি ওকে একটু স্বাভাবিক করতে চাইলাম। তাই আমি রাজাকে বললাম, বস, তোর সাথে একটু গল্প গুজব করি। তখনও আমার কথা মতো বসে পড়লো। তারপর আমরা নানা রকম গল্প গুজব শুরু করলাম। বর্ষাকাল, তার উপর অন্ধকার রাত হওয়ায় আমরা বুঝতে পারিনি আকাশ কালো মেঘে ছেয়ে আছে। এর ফলস্বরূপ ঘণ্টাখানেকের মধ্যেই ঝুম বৃষ্টি শুরু হলো। তখন আমি একটু মজা করে ওকে জিজ্ঞেস করলাম, কি রে, যে রকম বৃষ্টি আরম্ভ হলো, তোকে তো এখন ভিজেই বাড়ি ফিরতে হবে। রাজা ততক্ষণে বেশ স্বাভাবিক হয়ে গিয়েছিল, তাই ও আমাকে বলল, তাতে অসুবিধা কি, আজ না হয় তোমার এখানেই থেকে গেলাম। ওর কথাটা যদিও কোনো ইঙ্গিতপূর্ণ ছিল না, তারপরও ও আমার সাথে থাকবে শুনে আমার শিরশির করে উঠল। আমি তখন নিজেকে সামলে নিয়ে রাজাকে বললাম, তুই না ফিরলে পিসি চিন্তা করবে না? রাজা আমাকে বলল, আসলে মার জ্যাঠু খুব অসুস্থ হওয়ায় উনি সন্ধ্যায় খুব তাড়াহুড়ো করে ঠাকুরদার বাড়ি গেছেন, তোমাকে বলে যাওয়ার সময় ছিল না। ওর কথা শুনে আমি খুব অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম, তার মানে তুই রাতে খাসনি? রাজা না সূচক মাথা নাড়ল। আমাদেরও রাতের খাওয়া দাওয়া শেষ হওয়ায় হাঁড়িতে কোনো ভাত ছিল না, কিন্তু ছেলেটা না খেয়ে আছে শুনে আমার মনটা কেমন জানি করে উঠল। তাই আমি কাক ভেজা হয়ে এক মুঠো চাল সেদ্ধ করে দিলাম। তারপর রাজা খুব পরিতৃপ্তির সাথে খেয়ে নিয়ে আমাকে বলল, দিদি তাহলে আমি যাই এখন? আমি ওকে বললাম, সে কি রে, এখনো তো বৃষ্টি পড়ছে, যেতে যেতে তো তুই ভিজে যাবি। পিসিও যেহেতু বাড়ি নেই, তাহলে তুই এখানে থেকে যেতে পারিস। রাজা প্রথমে নানা করলেও পরে রাজি হয়ে গেল। তারপর আমরা একই বিছানায় পাশাপাশি শুয়ে পড়লাম। এর কিছুক্ষণ পরেই রাজা ঘুমিয়ে পড়ল, কিন্তু কিছুতেই আমার চোখে ঘুম আসলো না। আমি ছটফট করতে লাগলাম। একসময় রাজার হাত ঘুমের ঘোরে আমার উপর পড়লো, আর এতে করে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। শুতে না পেরে সবকিছু ভুলে গিয়ে আমি রাজাকে ধরে ফেললাম। ঘুম থেকে উঠে খানিকটা থতমত খেয়ে আমাকে বলল, দিদি। আমি ওকে বললাম, আমার কাছে আয় রাজা, আমার খুব ব্যথা হচ্ছে। আমার ছেলের বন্ধু হলেও পুরুষ তো, তাই আমাকে অপেক্ষা করতে হলো না। ও দারুণভাবে কাজ আরম্ভ করে দিল। তারপর অনেকদিন পর আমি খুব আরাম পেলাম। আমার বড় আমাকে এই মজা দিতে পারেনি, তাই আমি প্রাণ ভরে উপভোগ করলাম। এভাবে রাজা আমার আপনের থেকে আরো আপন হয়ে উঠল। এসব কথা এখন থাক, আমার ছেলে শিখর এসে গেছে। ও এসে আমার পা ছুঁয়ে প্রণাম করলো। তারপর আমি ওকে বুকে জড়িয়ে নিলাম। ওকে দেখে আমার চোখে জল চলে এলো। তারপর শিখরকে ফ্রেশ হতে বলে আমি ওর জন্য খাবার রেডি করলাম। তারপর ওকে হাওয়া করতে করতে পরম আদরে খাওয়ানো শুরু করলাম। শিখরকে একটা লুচি উঠিয়ে দিতে যাচ্ছে এমন সময় রাজা আমাদের বাড়ি আসলো। আমাকে দেখে বলল, কি দিদি, শুধু ছেলেকে খাওয়ালে হবে, আমরা কি উপোস কাটাবো? শিখর তখন ওকে বলল, আয় আয় বস। আর আমি রাজাকে বললাম, খাবি যখন, তোকে আর কে মানা করবে, বসে পড়। মনে মনে বললাম, রাজা, আমি তো আমার সব থেকে যত্নে রাখা জিনিস তোকেই খাওয়াই, সেখানে সামান্য লুচি কিছুই নয়। আসলে মা হলেও আমি আগে নারী, তাই তোমরা যে যাই মনে করো না কেন, তাতে আমার কিছুই যায় আসে না।